আপনার কল্যাণের জন্য, আপনার কল্যাণ আপনার জনগণের কাছ থেকে টাকা তুলে কল্যাণ যে করতে হবে, কোথায় আছে? কোন জায়গায়, কোন বিধানে, বাংলাদেশের কোন আইনতে আছে যে আপনি একটা প্রতিষ্ঠান করবেন, সেটা জনকল্যাণ নাম দিয়ে আপনি রাস্তায় দাঁড়ায় সমঝোতার ভিত্তিতে টাকা তুলবেন? আর সমঝোতার ভিত্তি মানে কল্যাণ সমিতিগুলোকে আমি যদি বোঝার জন্য বলি, কল্যাণ সমিতি যেগুলো আছে সবগুলোকে তো সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন দিতে হয়, এবং তাদের ইনকাম কি হয় সেটা সমাজসেবা জানে, সাবমিট করতে হয় প্রত্যেক বছর। আচ্ছা, সেটা তো রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যেই এই সমস্ত সমিতি পুরোটাই চলে ডোনেশনের টাকা দিয়ে। আমি তো সেই ডোনেশন তো তাদের সদস্যদের কাছ থেকে তুলবে, সেটাই তো বলতে। সদস্যদের কাছে, তার সদস্য কারা? শ্রমিকরা। শ্রমিকদের কি কোটা আছে যে মাসে তোমাদের এত দিতে হবে? তাহলে তার চাঁদা না, তাহলে তার সেটা চাঁদা না। তাহলে তো মন্ত্রী কথা ঠিক আছে, মন্ত্রী এটা বলে নাই। মন্ত্রী বলেছে যে সমঝোতার মধ্য দিয়ে। সমঝোতার মধ্য দিয়ে আপনি কথাটা বোঝান করেন। সমঝোতা হয় কখন? প্রথম আপনি আমাকে চাইবেন, না চাইলে সমঝোতাটা কোথায় আমি বুঝলাম না তো। আপনি আমার কাছে চাঁদা চাচ্ছেন না, তাহলে সমঝোতা হবে কেন? চাইলে না সমঝোতা হবে কি? আপনি চাইছেন 500, আমি বললাম না ভাই 300 দিবি। রাজিক ভাই, আপনি যেটা বলতেন, আমি লিগ্যাল ভাষা কথা বলতেন, লিগ্যাল ভাষায় তুমি বলছেন, আইনজীবী কথা বোঝাচ্ছেন যে বাসের শ্রমিক এবং মালিক সমিতিগুলো আছে, তাদের একটা আয়ের উৎস দরকার, তারা তো করতে করবে না। তারা কি করে, যে বাসগুলো থেকে তাদের ইনকাম থেকে একটা অংশ নেয়। নো নো নাকি নো, কোনো আইনে নাই সেটা ভাই। আপনি দেখেন বানায় নেন। আচ্ছা, ওইটা ভ্যানে যদি তরকারি আসে, তারপরে যে মুরগি নিয়ে আপনি একটা ট্রাক রওনা দিছে, তার কাছ থেকে নিচ্ছেন, যে মুরগি যে বহন করতেছে তার কাছ থেকে নিতেছেন। এই মুরগির দামটা তো ঢাকায় বেশি পড়তেছে। গোলায় মূলার কেজি কত, ঢাকায় মূলার কেজি কত, এই দামটা তফাৎ এখানে 20 টাকা থেকে 120 টাকা লেবুর তফাৎ। 20 টাকা আলির লেবু 120 টাকা কিভাবে হয়? সমঝোতার ভিত্তিতে। আমি ঠিক বুঝলাম না সমঝোতাটা কি। প্রথম কথা আপনি চাইবেন, তারপর আমার সমঝোতা। আমার প্রশ্ন, আপনি তো চাইতেই পারবেন না। আপনি আমাকে চাইবেন কেন? আপনি আমাকে চাইবেন কেন? আমি চাইবো কেন সেটা বলছি আপনাকে। তো আপনি চাইবেন কেন? এটা তো রাষ্ট্রীয়ভাবে বৈধ করে দেয় নাই। এক আছে, আপনি যে কোনো একটা সমিতি চালায়, সমস্ত মেম্বার একটা ফিক্সড আদা দেয়, তারা বিভিন্ন দাতার কাছ থেকে ডোনেশন নেয়। দাতার কাছ থেকে ডোনেশন, সেটা তো আপনি জানবেন না ডোনেশন কোনটা। আমি তো বারবার, আপনি সমঝোতার কথা আনছেন, আমার সমঝোতার প্রশ্ন আসে কখন? আমরা কিন্তু এমন অনেক লোক আছে যে একজন লোক মারা গেছে, আপনি গেলেন সেখানে, কথা বলছি, ওই লোক মারা যাওয়া কিন্তু আপনি খুশি হয়েছেন, কারণ আপনার কাছে তার কিন্তু আপনি কি বলবেন যে আপনি খুশি হয়েছেন? আপনি লিখবেন যে, বা বলবেন যে না রে ভাই, একজন ভালো মানুষ ছিল, কষ্ট পাইছি, ইত্যাদি ইত্যাদি। আমি যদি লৌকিকতাও বলি, তাতেও শপথ অনুষ্ঠানে থাকা উচিত ছিল। শপথ অনুষ্ঠানে থাকলে যে আপনি ওইটা মাইনে গেলেন তাও তো না। সুতরাং আপনি থাকতে পারতেন। যেমন আজকে সমঝোতা হয় নাই, সে মনে করেন গণভোট হইল, গণভোট হওয়ার পর কী হয়েছে? এখন মনে করেন গণভোটে বিএনপি বলতেছে যে না, আমরা ওত নিব না, কি সাংবিধানিক সংস্কার, কি সংবিধান সংস্কার পরিষদের হিসাবে আমরা নিব না। কেন নিব না? বিএনপি নিব না হয়তো বলে না যে আমরা এই মুহূর্তে নিচ্ছে না, সামনে নিতেও পারে, কিন্তু যে যুক্তিগুলো দ্বারা করে সেগুলোর প্রতিবাদ আমরা করছি, সেটা এখানে প্রাসঙ্গিক না। কিন্তু ওইখানে জামাত যেমন মন্ত্রিসভার ইয়েতে ছিল না, এই ওতে, এটা সঠিক করে নাই আমি মনে করি। কারণ আপনি তো বাহ্যিকভাবে একটা হৃদ্যতা দেখাইতে হবে, বুঝাইতে হবে। আবার বিএনপি ওত নেয় নাই, ওইটা নিয়ে সেটা বলতে পারে যে আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কথাটা কিন্তু বলে নাই। বলতে পারতাম আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কারণ এখনো তো সংসদ অধিবেশন শুরু হয়নি, কিছুই শুরু হয় নাই, জাস্ট এলো। এই সব কিছু মিলে আমি যদি শুরুটা দেখি, শুরুটা দেখলে কেমন জানি আগের একটা পুরনো গন্ধ পাচ্ছি, যে এই ঐক্যমত্য না হওয়া, কেবল একটা নির্বাচন হইল এতদিন পর। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হ্যাঁ, ওই শপথে তাদের থাকা উচিত ছিল। ওইটা থাকার মানে এই না যে আমার প্রতিবাদ নষ্ট হয়ে যাচ্ছে, বা আমি যা বলতে চাই সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তাতে কি আস্তে আস্তে দেখা গেল যে এটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে দেখা যাবে হয়তো মুখ দেখা দেখি বন্ধ হবে না, কিন্তু এমন পর্যায়ে যেতে পারে। কিন্তু আমরা সে জায়গায় যেতে চাই না। আমরা চাই যে অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলছি আগে পরে, কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু একেবারে সরাসরি অভিযোগ করা হচ্ছে। আজকেও জামাতের অন্যতম একজন নেতা বলেছেন যে সরকারের মধ্যে ব্রুট মেজরিটির যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি দেখা যাচ্ছে। এইটাকে আপনি কিভাবে বলবেন? না, ব্রুট মেজরিটি যদি হয়, এটা তো স্বাভাবিক। এই যে আমি গণভোটের কথা বললাম, অন্যান্য বিষয়, এগুলো যদি মনে করেন বিএনপি না মানে, কারো কিছু করার নাই। আমরা তো আমাদের ট্রেন্ড জানি, মানলাম না তো কি হবে? আপনি আবার যদি আপনি বিবেক দিয়ে আপনি সুন্দরভাবে চিন্তা করেন, যেমন বিধানে নাই, কি নাই, একটা সম্পত্তি বন্টন করবেন, কথার কথা বলছি, ভাই পায় বোনের দ্বিগুণ, এটা তো জানেন কমন, ভাই পায় বোনের ডবল। বিএনপি যদি কোনো কিছু না মানে, তাহলে এত আয়োজন কেন? আমি বলতেছি সেটাই আমি আসতেছি। ভাই পায় বোনের ডাবল, এটা তো জানেন। বোন পায় অর্ধেক, অর্থাৎ 15 টাকার মধ্যে 10 টাকা পাবে ভাই, 5 টাকা বোন পাবে। এখন বোন যদি বইলে ফেলায়, ভাই বোন মিলে যে আমরা 7.5 টাকা করে নিব, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকে? বাংলাদেশের কালচারে কিরকম সম্ভব? যদি কেউ আপোষ করে এইভাবে, আমার কথাটা সেখানে যে আমরা দুই ভাই বোন আপোষ করলাম, আমরা অর্ধেক নিব, তাতে কোনো সমস্যা তো নাই। একইভাবে আপনি খুব আপোষের সাথে সুন্দরভাবে গণভোটটাকে মেনে নিছেন, এবং আপনি আপনাদের দলনেতা উনি বলছেন ধানের শীষে যেভাবে সিল মারবেন, ঠিক একইভাবে গণভোটে হাঁকে জয়যুক্ত করবেন। এই যে মেনে নেওয়াটার পর আপনি যদি রিভার্স হয়ে যান, আইনেরও একটা ভাষা আছে, সেটা হলো আইনে যা থাকুক না কেন, আপনারা যদি সমঝোতা ঐক্যমত্যা এসে পড়েন কিংবা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এটা আমরা করি, এখান থেকে আপনি ফেরত যেতে পারবেন না, এটা আইনের ভাষা। কিন্তু সমঝোতা করে কি কখনো বেআইনি সিদ্ধান্ত নিতে পারবো?
না বেআইনি কোথায়? আপনি বেআইনি কোথায়? বেআইনি কোথায়? এটা বেআইনি কোথায়? কোনটা বলেন আগে বলেন। না, বিএনপির এবং এখন যে আলোচনাটা এবং বড় বড় আইনজীবীরা বলছে যে অধ্যাদেশ জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটি করবার ক্ষমতা রাষ্ট্রপতি রাখেন না। আপনি তর্কের ক্ষেত্রে যদি আমি বেআইনিটা ধরে নিই, আপনি তখন মানলেন কেন? তখন আইনজীবীরা ছিলেন না? যে আইনজ্ঞরা আজকে বলতেছেন তখন তারা ছিলেন না? তখন কোথায় ছিলেন? আপনি সুর মিলাইলে তো হবে না। আপনি ওইটা বলেন, তাহলে আপনি দুইটা শপথের কথা সংবিধানে বলা নাই, বলা হচ্ছে এখন দুইটা শপথ, মানে একটা হইল আর একটা হলো যে সংস্কার পরিষদের সদস্য হিসাবে। ওই সংবিধানটা তো ফেব্রুয়ারি 26 নির্বাচনও নাই। ওই সংবিধানটা তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন করলেন, তারপরে আপনি বলতেছেন যে ওই সংবিধান মোতাবেক আপনি নির্বাচন দিলেন। ওই সংবিধানের 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন নাই। সেটার বর্ডার লাইন ছিল 7ই ফেব্রুয়ারি 2025 সর্বোচ্চ 180 দিনের মধ্যে করলে সংসদ ভেঙে যাওয়ার পর। আজকে তাহলে আপনি ওত নিতেছেন কি হিসাবে? না নির্বাচনটা করলেন কি হিসাবে? আপনি বলতে হবে তো সংবিধানে কি বলা আছে ওই নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর আপনার যখন খুশি তখন এই নির্বাচন করবেন? দেখেন আমার লেখাটা। আপনার সুবিধা মতো, ওইটাই তো কথা যে ব্রুট মেজরিটি আপনি পেয়ে গেছেন, এখন ইউ ক্যান টেক ইউর ডিসিশন। এটা কিন্তু আলটিমেটলি যদি এটা চলমান থাকে ইন অল রেসপেক্ট, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি বলে ভালোর দিকে যাচ্ছি বলে আমার কাছে মনে হয় না। একেবারেই জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত খুব পিসফুলি শেখ হাসিনা থাকতে পারতো, খুব পিসফুলি। তাহলে কি ওই 1 তারিখ থেকে 5 আগস্টের মধ্যে তারা ফেলে দেওয়া যেত না? এটা তো পারতো না। তার মানে একটা অবস্থান ছিল, একটা অবস্থা ছিল তার বিরোধী। সেই বিরোধী অবস্থানটা কারা রাখছে? রাজনীতিবিদরা, এই বিভিন্ন দলের। আর আমরা যারা টক শোতে করছি আমরাও কিন্তু কথা বলছি, সেটাও এক ধরনের বিরোধিতা। বাট ফাইনালি যখন একটা মঞ্চ হয়ে গেল, তখন একটা প্রশ্ন আসলো, জীবন দেবে কারা? অলিখিত প্রশ্ন, তাহলে আপনি থামাইতে পারবেন না তো। এই যে জীবন দেওয়ার ঝুঁকিটা এই ছেলেপেলেরা নিছে, যার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে। সেই কারণে আপনি তার স্বীকৃতিটা তার দরকার। কিন্তু এখন যদি সেটাকে আমরা ওই তারপর থেকেই যখন দেখলাম একটা পর্যায়ে যে তাদের এইটাকে ইনডাইরেক্টলি ভাষাগতভাবে মবের ভিতরে ঢুকানো হচ্ছে, আইনগতভাবে সঠিক না, এবং বিপ্লব হিসাবে ট্রিটমেন্ট হয় নাই। বিপ্লব হিসেবে ট্রিটমেন্ট তাহলে ওই কয়টা লোকের দায়িত্ব না, বিপ্লব হিসেবে ট্রিট করার দায়িত্ব রাজনীতিবিদদেরও ছিল তাইলে, কিন্তু সেটা তো করা হয় নাই। এটা তো সত্য, বড় বড় রাজনৈতিক দল তো সেটা করে নাই। না করাই কিছু, তারা একটা সময় ফ্লোটিং হয়ে গেছে। তারপরে নানান বক্তব্যে টক শোতে তাদেরকে নিয়ে যেভাবে কথাবার্তা বলে, তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ঢুকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন একটা পর্যায়ে আমার যেটা, আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এখন যে মানে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে গণভোট বাস্তবায়ন, সেটাই বলতেছি, সেই ভয়ের কি আসলে কোনো বাস্তবতা আছে? না, শেষ পর্যন্ত তারা কি করবে? তাদের দরকার যে আমরা একটা ফ্লোটিং, আমাদের একটা ভেলা দরকার সমুদ্রের মধ্যে। সেই ভেলা হিসেবে তারা জামাতকে ধরছে। এটা আমার ব্যক্তিগত মত। আমি সেটা জানি। নির্বাচনও হয়ে গেল। এখন দূরত্ব রয়েছে ওখান থেকে। 2 নম্বর স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা যোগ দিচ্ছে। এটা অন্যদের মতে এটা একটা কালার হয়েছে সবকিছু। এখন যে জায়গাটা গণভোটের যে জটিলতাটা, ভাই যেটা বললেন, ইয়েস, দলের নেতাকর্মীরা সবাই যদি একটা ব্যক্তিকে মেনে নেয় যে উনি কাল ধরে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, উনি কাল ধরে দলের নেতা থাকতে পারবেন, উনি কাল ধরে সংসদীয় নেতাও থাকতে পারবেন, তাহলে তো অন্য লোকের আপত্তি করার কথা না। সেটা নিয়ে কারো মত, আমার দ্বিমত নাই মনে করেন। কিন্তু সেই দলের নেতাই তো গণভোটটাকে বললেন হ্যাঁ জয়যুক্ত করতে। যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তাই তো হারটা জয়যুক্ত হয়েছে। কথার কথা বলছি আমি, তা তো নাও হতে পারতো। আপনি যখন হ্যাঁ জয়যুক্ত করতে বললেন, তো সেখান থেকে আপনি সরে আসার মানই হচ্ছে এই যে আপনি ডিটারমাইন্ড যে আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, সেই মোতাবেক আপনার ক্ষমতার ভিতরে যাতে কোনো রকম ক্ষমতাটা এককভাবে থাকে, এককভাবে দলীয়ভাবে থাকে। কারণ তাদের যে দলীয় সংস্কার আছে তার ভিতরে কিছু আছে পাওয়ার শেয়ারিং, কিন্তু ওই দলটার মধ্যেই থাকবে। সেইটা রাখার জন্য এখন আপনি গণভোটের বিরুদ্ধে যাচ্ছেন, এখন আপনি আইনি তর্ক দিচ্ছেন। আপনারা তো সবাই সেন্সেবল, আপনি রাজনীতি করেন, আপনাদের কথা মানুষ ভোট দিল। যারা ভোট দিল তারা কতটুকু বোঝে না বোঝে দ্যাট ইজ ইমেটেরিয়াল। কিন্তু যখন শীর্ষ দলের নেতা বলে, গ্রহণযোগ্য নেতাই বলে, তখন সবাই ভোট দিছে। আজকে যদি আমরা এখান থেকে সরে যাই, তাহলে লাভকার ক্ষতিকার সেই প্রশ্নটা আসবে। কেন আসতেছে? গণভোটের রায় আর দলীয় ইশতেহার কিন্তু এক কথা নয়। দলীয় ইশতেহারের ব্যাপারে দলের কোনো লোকের দ্বিমত নাই, উইদাউট এনি কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ভোটাভুটি। কাজেই দলীয় ইশতেহার ঠিক আছে, কিন্তু গণভোটের রায়টা যেটা হয়েছে আমাদের গণভোটের রায়, আপনি আমাকে বলেন এটা বাস্তবায়ন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন এক্সটার্নাল ইস্যুতে আমার কোনো ক্ষতি হবে, যে অন্যান্য দেশের সাথে যে আমার সম্পর্ক, তাতে আমার কোনো ক্ষতি হবে? বিরোধী দল বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, হবে না। ওইটা পরে আসতেছি। তারপর সাধারণ জনগণ তারা লাভবান হবে, সাধারণ জনগণ লাভবান হবে। রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের কোনো ক্ষতি নাই, পররাষ্ট্রনীতিতে এটার কোনো নাই, কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে আপনি বলছেন বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে। এই যে বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে, এটা ক্ষমতাসীন চায় না। এখানেই তো গণতন্ত্র নিয়ে আব্দুল